নমস্কার বন্ধুরা, দেবরাজ ব্লকের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর কথিত আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে গঙ্গাসাগরের পুণ্যতিথির সময় আমি আসিনি, আমি এসেছি বেশ কিছু কাজের উদ্দেশ্যে চলে এসেছিলাম গঙ্গাসাগরে। তো ভাবলাম যে গঙ্গাসাগর যখন এসছি, আমি যখন নিজে ঘুরবো, তোমাদের কেন এক্সপ্লোর করাবো না। তো সেই উদ্দেশ্যে কাল রাতে এখানে পাশে একটা ছোটোখাটো গেস্ট হাউসে ছিলাম। আর এখন ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 6:11, আর আমি বেরিয়ে পড়েছি গঙ্গাসাগর যে কপিল মুনির যে মন্দিরটা আছে, মন্দিরটা পরিক্রমা করতে, প্লাস আছে পাশে সমুদ্র সৈকতটাকে পরিক্রমা করতে। তো চলো বন্ধুরা, তোমাদের নিয়ে ঘুরে আসি গঙ্গাসাগরের কপিল মুনির যে মন্দিরটা আছে, কপিল মুনির মন্দির, প্লাস যে গঙ্গাসাগর সমুদ্র সৈকত আছে, সমুদ্র সৈকত। বহুদিন আগে আমি এসেছিলাম এই গঙ্গাসাগরে, তখন দেখছিলাম বেশ কিছুটা দূরে সাগরের পার বরাবর কিছু জেলে ভাই মাছ ধরছিল সকালবেলা জাল দিয়ে। তো চলো সেসব দৃশ্য যদি দেখতে পাই অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো। তো ফাইনালি বন্ধুরা, শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে আমরা এখন এসে পৌঁছেছি কাকদ্বীপে নেমে আমরা নিয়েছিলাম টোটো নিয়েছিল আমাদের কাছ থেকে 20 টাকা। 20 টাকার বিনিময়ে টোটো নিয়ে আমরা পৌঁছে গেছিলাম লট নাম্বার 8 ফেরিঘাটে। এই যে সামনে ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লট নাম্বার 8 ফেরিঘাটের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমরা কেটে নেব টিকিট। তো চলো বন্ধুরা, টিকিটটা কেটে নিই। ফাইনালি আমরা 9 টাকার বিনিময়ে একটি টিকিট সংগ্রহ করে নিলাম। তো চলো, টিকিট সংগ্রহ করে নিয়েছি, এবার এগিয়ে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ, অলরেডি আমাদের ভেসেল বলো বা লঞ্চ বলো বা ফেরি বলো, যেটাই বলো না কেন, এসে গেছে। এই যে লোক ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে। আর এই যে আমি আমার টিকিটটাকে দিয়ে দিচ্ছি দাদার কাছে টিকিটটা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি ফেরি বা লঞ্চের উদ্দেশ্যে। এবার এখান থেকে 45 মিনিটে জলে ভেসে ভেসে যাত্রা শুরু। তো চলো, তোমাদের জলে ভেসে ভেসে যাত্রার মাঝে কিছু কিছু জিনিস দেখা। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের লঞ্চ বা ভেসেল। তো চলো লঞ্চ বা ভেসেলে উঠে পড়ি, কারণ ছাড়ার সময় হয়ে গেছে, সবাই দৌড়াচ্ছে দেখে বুঝতে পারছো। ফাইনালি বন্ধুরা, লঞ্চটা ছেড়ে দিয়েছে, ছেড়ে বেশ কিছুটা এগিয়ে চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ, পেছনে দেখতে পাচ্ছ অনেক মানুষ রয়েছে। লঞ্চ ছেড়েছে প্রায় 20 মিনিট হয়ে গেল, হঠাৎ করে নজরে এলো এই পাখিগুলো। দেখো সবাই খাবার দিচ্ছে কিভাবে, আর ওরা উড়ে উড়ে ক্যাচ লুটছে। সত্যি অসাধারণ লাগছিল দৃশ্যটা, তাই ভাবলাম যে তোমাদেরও একটু দেখাই। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই দৃশ্যটা। ফাইনালি 40 থেকে 45 মিনিট ভেসেলে ভাসতে ভাসতে দীর্ঘ একটা পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি গঙ্গাসাগর ফেরিঘাটে। অ্যাকচুয়ালি এই ফেরিঘাটটার নাম হচ্ছে কচুবেড়িয়া ফেরিঘাট। আর এই যে দেখতে পাচ্ছ, পুণ্যার্থীরা বা এখানকার এলাকার লোকজন যাদের একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে এই ফেরি বা লঞ্চ, তারা অলরেডি নেমে এগিয়ে যাচ্ছে। আর এখানে আছে প্রচুর পুণ্যার্থী যারা যাবেন গঙ্গাসাগর দর্শনে, কপিল মুনির আশ্রম দর্শনে। তো চলো আমরাও এগিয়ে যাই শরণার্থী বা পুণ্যার্থীদের সঙ্গে। এই যে সামনে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গাসাগরের প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারের মাথায় রয়েছে 3টি রত্ন। তো চলো আমরা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করি গঙ্গাসাগরের মাটিতে পা রাখি। আর এই যে দেখতে পাচ্ছ, লঞ্চ বা ফেরি থেকে নেমে দুধারে রয়েছে অজস্র গাড়ি, টোটো, অটো, ম্যাজিক, মারুতি, অনেক রকম গাড়ি। তো এই গাড়িগুলো রিজার্ভে যায়, আমি অবশ্য রিজার্ভে যাব না, আমি একটু এগিয়ে গিয়ে নিয়ে নেব ম্যাজিক গাড়ি নিয়ে আমি পৌঁছে যাব গঙ্গাসাগরে। আর এখান থেকে ম্যাজিক গাড়ির ভাড়া পড়বে হচ্ছে তোমার 50 টাকার মতো। আমি বহুদিন আগে এসেছি, আমি অ্যাকচুয়ালি এখনকার ভাড়াটা ঠিক জানি না। তো চলো সামনে গিয়ে দেখা যাক কত টাকা ভাড়া চায় ওনারা।
ফাইনালি একটা দাদার সাথে কথা বলে আমি নিয়ে নিয়েছি ম্যাজিক গাড়ি, আর ম্যাজিক গাড়ির ভাড়া হচ্ছে 50 টাকা। আর আমি দাদাকে বললাম, দাদা আমি সামনে বসবো, আমার পাশে যাতে আর কেউ না বসে, তার জন্য দাদা বললো ঠিক আছে তাহলে তুমি দুটো ভাড়া দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। আমি 100 টাকা দিয়ে নিয়ে নিলাম ম্যাজিক নিয়ে আমরা এখন যাব গঙ্গাসাগর। আর এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব যত সম্ভব 22 থেকে 24 কিলোমিটার। তো চলো 22 থেকে 24 কিলোমিটারের জার্নিটা আমি কমপ্লিট করি। আর মাঝে কিছু কিছু সুন্দর সুন্দর স্ট্যাচু আছে, অবশ্যই স্ট্যাচুগুলো তোমাদের দেখাবো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ সবাই বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা বেরিয়ে পড়েছে রাস্তায়, নইলে কিন্তু রাস্তাটা পুরো ফাঁকাই থাকে। তো যাই হোক, সুন্দর একটা 22 থেকে 24 কিলোমিটার সারাউন্ডিং একটা দ্বীপ, বেশ সুন্দর সাজানো গোছানো। অ্যাকচুয়ালি বসে বসে দাদার সাথে অনেক কথা বলছিলাম, কথা বলতে বলতে জানতে পারলাম শুধু যে লট নাম্বার 8 থেকেই যে গঙ্গাসাগরে আসা যায় এমন কিন্তু নয়, আরও অনেক জায়গা রয়েছে, যেমন নামখানা কি মায়া গোয়ালিনী না কিছু একটা বলেছিল, ওই জায়গা থেকেও কিন্তু গঙ্গাসাগরে আসা যায়। তো অবশ্যই তোমরা চলে আসতে পারো নামখানা হয়ে, অথবা চলে আসতে পারো তোমার কাকদ্বীপ হয়ে, তোমাদের যেদিকে সুবিধা মনে হবে সেদিক দিয়ে চলে আসতে পারো। আমার তো বেসিক্যালি সুবিধা হয়েছে কাকদ্বীপ থেকে, তাই আমি কাকদ্বীপ থেকে গেছি। তো চলো দাদার সাথে অনেক গল্প আড্ডা মজা হলো, মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরে। ফাইনালি বন্ধুরা কুপিলমণির মন্দির পরিক্রমা করলাম, পরিক্রমা করে আমরা এখন পৌঁছে গেছি কুপিলমণি সরোবরের পাশে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই তোমাদের কুপিলমণি সরোবরটা। কুপিলমণি সরোবর দর্শন করে আমি বেশ কিছুটা এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমি লক্ষ্য করলাম আমার ডান দিকে রয়েছে অজস্র হাতের সূক্ষ্ম কাজ। দেখো দেয়ালে রামায়ণ মহাভারতের বিভিন্ন চিত্র
ফুটিয়ে তুলেছে। তো দেখে বেশ ভালোই লাগলো। তো চলো তোমাদের ঘুরে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ সামনে দেয়ালে ফুটিয়ে তোলা অসংখ্য চিত্র দেখে আমরা এখন প্রবেশ করছি ডালা অর্কিডের ভেতরে। আর এই জায়গা থেকে বন্ধুরা তোমরা কালেক্ট করে নিতে পারো পুজোর যাবতীয় সামগ্রী। এখানে 21 টাকা থেকে বেসিক্যালি পুজোর ডালা শুরু হয়, এরপর তুমি যত দামি চাও নিতে পারো। দেখতে পাচ্ছ ছোট ছোট দোকান। অ্যাকচুয়ালি এখন ম্যাক্সিমাম দোকান বন্ধ, তার কারণ হচ্ছে এখন তেমন দর্শনার্থী বা শরণার্থী নেই, তার জন্যে। তো চলো তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম ডালা অর্কিড। এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব সমুদ্র সৈকতের দিকে। তো চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই সমুদ্র সৈকতের দিকে। এখান থেকে খুব বেশি হলে 200 মিটারের ডিস্টেন্স সমুদ্র সৈকত। ফাইনালি বন্ধুরা বেশ কিছুটা পথ অতিক্রম করে আমরা এসে গেছি সমুদ্র সৈকতের পাশেই একদম। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে গঙ্গাসাগর সমুদ্র সৈকত। আমার বেসিক্যালি এই সমুদ্র সৈকতটা একটা কারণেই ভালো লাগে, তার কারণ হচ্ছে দীঘা, পুরী বা বকখালির মতো এই সমুদ্র সৈকতে অত পরিমাণে লোক নেই, সাধারণত লোক থাকে না, ফাঁকায় বেশ একান্তে সময় কাটানো যায়, যার জন্যে আমি বারবার ছুটে যাই গঙ্গাসাগরে। ফাইনালি বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি গঙ্গাসাগরের সি বিচে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে যে মূর্তিটা, অ্যাকচুয়ালি এটি গঙ্গা দেবীর মূর্তি। অ্যাকচুয়ালি এখানে মানুষ পূজা অর্চনা করে। আর দেখতে পাচ্ছ পুণ্যার্থীরা অলরেডি চলে এসছে। আর এই যে এনারা স্নানের জন্যে সবাই রেডি হয়ে গেছে, অলরেডি অনেকে নেমে গেছে। তো চলো আমরা সি বিচ বরাবর হেঁটে কিছুটা সময় কিছুটা জায়গা পরিক্রমা করি। আর দেখি সামনে যদি জেলে ভাইরা থাকে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো, যে কথাটা বলছিলাম। আর এই যে সোজা দেখতে পাচ্ছ এই রাস্তা সোজা গেলে কিন্তু ওখানে একটি শুটকি পল্লী রয়েছে। তো শুটকি পল্লীতে আমি যাব না, তার কারণ হচ্ছে শুটকি পল্লীতে গেলে আমার সাধারণভাবে প্রচুর পরিমাণের প্রবলেম হয়। তো তোমাদের ঘুরে দেখালাম। আর ওই যে দেখতে পাচ্ছ পুণ্যার্থীরা অলরেডি নেমে গেছে স্নানের উদ্দেশ্যে। আমাকে তো একটা দাদা ডেকেই বললো গঙ্গাসাগরে এসো স্নান করবেন। অ্যাকচুয়ালি আমি গঙ্গাসাগরে অনেকবার গেছি, কিন্তু আমি সমুদ্রের জলে কখনোই নামি না, তার কারণ হচ্ছে আমার স্কিনে একটু প্রবলেম হয় সমুদ্রের জলে। তো ফাইনালি গঙ্গাসাগর সি বিচ ঘুরে নিলাম। এখন বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি কখনো গঙ্গাসাগরে যাও অবশ্যই প্রথমে যাবে সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে গিয়ে স্নান করবে, স্নান করে তারপর আসবে ডালা অর্কিডে। ডালা অর্কিডে এসে তোমরা ডালা কালেক্ট করবে। ডালা কালেক্ট করে তোমরা পৌঁছে যাবে কুপিলমুনির মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে দেখতে পাবে ডান দিকে বাঁ দিকে রয়েছে অসংখ্য নাগা সন্ন্যাসী। আর এই যে দেখতে পাচ্ছ আবারও আমি চলে এসেছি কুপিলমুনির মন্দিরে। ডান দিকে বাঁদিকে যে ছোট ছোট দোকানের মতো জায়গাগুলো দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে নাগা সন্ন্যাসীদের থাকার জায়গা। আর এই যে দেখতে পাচ্ছ নাগা সন্ন্যাসী অলরেডি দুটো বেশ দোকান খোলা আছে। দোকান বলা ভুল, এটাকে কি বলবো আমি জানি না, আমার নিজের অ্যাকচুয়ালি জানা নেই, দোকানের মতো বলে আমি দোকানই বললাম। ডান দিকেও রয়েছে বাঁ দিকেও রয়েছে। অ্যাকচুয়ালি পূর্ণ স্নানের সময় এখানে কিন্তু সব নাগা সন্ন্যাসীরা চলে আসেন এবং বিভিন্ন রকমের সাধনা টাধনা করেন, আমার যতটুকু জানা আছে। তো চলো বন্ধুরা ফাইনালি গঙ্গাসাগর ঘোরা হয়ে গেল, এবার গঙ্গাসাগরকে টাটা জানানোর পালা। ফাইনালি বন্ধুরা অনেক ঘোরাঘুরি হলো, ঘুরে দেখলাম গঙ্গাসাগরটা, কুপিলমুনির আশ্রম, গঙ্গাসাগর সি বিচ। তো এখন বাড়ি ফেরার পালা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।